শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান ১ এবং সর্বশেষ জানাবো পিলখানা হত্যার সাথে জড়িত শেখ হাসিনা, তাপস এবং সজীব অজের জয় প্রমাণসহ থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমরা আন্তর্জাতিক আদালতের সার্ভেয়ার খুনি লাদ্দিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস দুই অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতের রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণও আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবেই। তবে সেই বিচারের আগে শেখ হাসিনা কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন, নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিভ্রষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পারছেন, এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরে এই আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পরে ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনা অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর পর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে। শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদার নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানা ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভার কাজ করেছেন। শেখ হাসিনা কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখনো অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতিরও নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি পেরেছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথেই ঘুরছেন। শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকেই দাবি করেন যে বেআইন নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বেআইয়ের ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনটিতে বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলায় আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাস্তার প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছে। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ায় এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভবত। 2010 সালের জুন মাসের এক রাতে আমাকে এর প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেই সব সামরিক এবং পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে।
$3.5 বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ $10 বিলিয়ন মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানরা ভাগে পাচ্ছে সেটাও IMF এর ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে। সাধারণ জনগণের মাথায় বিপণনের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবেই দুর্নীতির মহোৎসব চলছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের পরিবর্তনের যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না হয় সেই দিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেতাদের হাতে দেশের অর্থনীতি পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে অডিট করলেই কেবল লুটপাটের প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন। যে রাষ্ট্রে পিকে হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকার অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয় সেই দেশে অর্থনৈতিক ধ্বংস অনিবার্য। সাংবাদিক ইলিয়াস বলেন, যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিজিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশের সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। ইলিয়াস আরও বলেন, এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিটিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63,907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিডি নাসিরউদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার 71,318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হকের নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব অজের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিটিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের ভূমিকা বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিটিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিলেন সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব অজের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীকে দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সমর্থনে বিরূপ মন্তব্য করেছিলেন? এই 26 তারিখের দিনের আপনি জানাই এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এই এজেন্টকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই।